আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো শুরুতে আমি একটা কথা বলে রাখি, আমাদের যেহেতু আজকের ক্লাসটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস না, তাহলে বুঝতেই পারতেছো তোমাদের লিটারেলি ক্লাস টাইমে কোয়েশ্চেন করার কোনো স্কোপ নাই। তাও তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমরা ক্লাসটা, আমি তো জানি যে তোমরা কোয়েশ্চেন করতে পারবে না, সো যার কারণে আমি এমনভাবে পড়াবো যাতে করে তোমার কোনো কোয়েশ্চেন না থাকে, বা তোমার মনের ভিতরে যে কোয়েশ্চেন থাকবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে হচ্ছে আমাদের কৌণিক গতি পড়ানো স্টার্ট করছিলাম। সেই কৌণিক গতির যতটুকু পড়াইছিলাম, আমরা দেখছিলাম কৌণিক গতিতে যখন আসি এটা রৈখিক গতির মতোই, তবে কৌণিক গতির ক্ষেত্রে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বস্তু আমাদের বৃত্তাকার পথে গমন করে। এবং রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেরকম তিনটা পার্টস পাইছিলাম, একটা হচ্ছে সরণ, আর একটা হচ্ছে বেগ, আর একটা হচ্ছে ত্বরণ। সিমিলারলি আমরা কৌণিক গতির ক্ষেত্রে তিনটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে কৌণিক সরণ, আর একটা হচ্ছে কৌণিক বেগ, আর একটা হচ্ছে কৌণিক ত্বরণ। এর মধ্যে কৌণিক বেগ এবং কৌণিক সরণ এবং কৌণিক বেগ, এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে আলোচনা করছিলাম, এবং লাস্ট পর্যন্ত আমরা কৌণিক বেগের যে দিকটা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আবার রৈখিক বেগ এবং কৌণিক বেগ ভি অ্যান্ড ওমেগা, এই দুইটার মধ্যে আমরা রিলেশনও বিল্ড আপ করছিলাম ইন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এরপর আমরা আবার কৌণিক বেগের যে ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপটাও দেখাইছিলাম, যদিও ভেক্টর রূপের কেন সেটা জানলেই হয়, কেন সেটা জানো আর না জানো, তোমাকে মেইনলি ইকুয়েশনটাই জানতে হয়। তাও আমাদের পড়ালেখার মধ্যে ফাঁক ফোকর থাকার কোনো প্রয়োজন নেই, আমরা বেসিকটা প্রপারলি ক্লিয়ার করতে চাই। ওই কারণে আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম কী কারণে আমরা কীভাবে করলাম। সো আজকে শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা গত ক্লাসের কিছু কথা বলি, একবারে সামারি যদি আমরা বলি, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে গমন করে, তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ভাই এটা আমাদের কোন ধরনের গতি, এটা হচ্ছে কৌণিক গতি বা বৃত্তাকার গতি। এখন কোনো একটা বস্তু মনে করে এ পজিশন থেকে যাত্রা আরম্ভ করে সে আমাদের বি পজিশনে গেল, তাহলে তার কেন্দ্র বরাবর কৌণিকভাবে যতটুকু সরণ হলো, যেটাকে আমরা কোণ বলি, তাকে আমরা বলি তার কৌণিক সরণ। এবং কৌণিক সরণকে আমরা প্রকাশ করতে পারি থিটা ইকুয়ালস টু এস বাই এস ডিভাইডেড বাই আর দ্বারা। এসটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, আরটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এবং এই যে আমাদের কৌণিক সরণ, তার এককটা ছিল আমাদের রেডিয়ান। যদি আমরা বলছিলাম ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান যে কোনোটাই হইতে পারে, তো আমরা এসআই একক যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের রেডিয়ান। এবং আমরা এটাও দেখছি কৌণিক সরণের নিজস্ব কোনো মাত্রা নেই, কারণ একই জাতীয় দুইটা রাশির অনুপাত বিধে আমাদের মাত্রাটা বাদ যায়। তাহলে আমরা বলতে পারি আমাদের কৌণিক সরণের আলাদা করে কোনো মাত্রা নেই, শুধুমাত্র একক আছে। এবার আসি আমাদের কৌণিক বেগ। তো আমরা বলছিলাম যেরকম আমরা বেগ মানে কি জানি, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন। সিমিলারলি সময়ের সাথে সাথে আমাদের যে কৌণিক সরণের পরিবর্তন, তাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগকে আমরা অন্তরীকরণের মাধ্যমে লিখতে পারি ওমেগা ইকুয়ালস টু ডি থিটা ডিভাইড বাই ডিটি। এবার একটু খেয়াল করো, তো আমরা যেরকম লিখতে পারি ভি ইকুয়ালস টু এস বাই টি, একইভাবে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। যদি কখনো আমাদের থিটা মানে হচ্ছে কৌণিক সরণ, এই কৌণিক সরণ যদি 2π হয়, মানে হচ্ছে আমাদের পুরা সার্কেলটা, অর্থাৎ যেখান থেকে যাত্রা আরম্ভ করলো বৃত্তাকার পথে আবার সেখানে আসলো, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2π রেডিয়ান বা 360 ডিগ্রি। সেক্ষেত্রে যখন তুমি এখানে 2π বসাবা, তখন এখান থেকে পুরোটা ঘুরে এখানে আসতে যে টাইমটা লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তখন আমরা সময়টাকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করি, পর্যায়কাল। সো ওমেগা এর ফর্মুলা হচ্ছে থিটা বাই টি, আবার ওমেগা এর ফর্মুলা 2π বাই টি, আবার 1/t সমান আমরা জানি কম্পাঙ্ক অ্যাপ, তাহলে আমাদের 2π অ্যাপ লেখা যায়। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এন বাই টি, তাহলে 2π এন ডিভাইড বাই টি লেখা যায়। এবং সবচেয়ে বেশি কথা বলছিলাম আমরা এটা নিয়ে, যে কখনো যদি এরকম বলা থাকে এত সময়ে এতটা স্পন্দন দে, এত সময়ে এতটা, তো এত সময়ে এতটা বললে ওই সময়টা হচ্ছে টি, আমরা সেকেন্ডে রাখবো, সেকেন্ডে কনভার্ট করে নিব, আর কতটা সেই সংখ্যাটা হচ্ছে আমার এন, যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটা হচ্ছে এন, অথবা যতগুলো পূর্ণ ঘূর্ণন দেয় ততগুলো হচ্ছে এন। এবার এসে আমরা একক, আমরা দেখছিলাম ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এবং এটার মাত্রা হচ্ছে আমাদের টি ইনভার্স 1। এরপর আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক করছিলাম, দেখা গেছিলো আমাদের রৈখিক বেগ ভি আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। অর্থাৎ কৌণিক বেগকে আমাদের আর দ্বারা, সরণ দ্বারা আমাদের ব্যাসার্ধ, বৃত্তের যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ করলে আমরা কৌণিক বেগকে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ করলে রৈখিক বেগটা পেয়ে যাচ্ছি। আর আমরা বলছিলাম আমাদের ম্যাথ করার সময় ভি ইকুয়ালস টু ওমেগা আর লিখবো, যদি কখনো ভেক্টর আকারে লিখে লাগে তখন আমরা লিখবো ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, কখনো আর ক্রস ওমেগা লিখতে পারবো না, আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম ডিরেকশানে ঝামেলা হয়, অর্থাৎ এভাবে লিখলে ডিরেকশনটা প্রপার হয়। আর আমরা জানি এ ক্রস বি আর বি ক্রস এর সেম কথা না, যেহেতু আমাদের এটা হচ্ছে ক্রস গুণন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ক্রস আর ভেক্টর, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর।
এখন আসি ভাই ওমেগা তো একটা ভেক্টর আছে, এটার দিক কোন দিকে আমরা জানি হচ্ছে কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে গমন করে যেদিকে গমন করো ওইদিকে আমাদের কোনো একটা ডান হাতে স্ক্রুকে ঘুরালে তার যে মুভমেন্টের ডিরেকশন, অর্থাৎ তুমি একটা স্ক্রুকে এভাবে ঘুরাইলে সে উপরের দিকে উঠে, এই উপরের দিকটা হচ্ছে ওমেগা এর দিক, এভাবে ঘুরাইলা সে নিচের দিকে নামে, নিচের দিকটা হচ্ছে ওমেগা এর দিক, অর্থাৎ ডান হাতে স্ক্রুকে ঘুরাইলে সে যেদিকে মুভমেন্ট করে সেটা হচ্ছে আমার ওমেগা এর দিক। ওকে, নেক্সট আমাদের কৌণিক ত্বরণ আমরা জানি হচ্ছে আলফা। তো আমাদের কৌণিক ত্বরণ যদি আলফা হয় একবারে সিমিলার হিসাব নিকাশ ভাইয়া, যেরকম আমরা বলতে পারি ভাইয়া আমরা যদি ত্বরণ বলি, ত্বরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের গড় ত্বরণ মানে হচ্ছে আমাদের বেগের পরিবর্তন ডিভাইড বাই মোট সময়। এখন এটাকে যদি আমরা লিমিট করি ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি, আমরা যদি লিমিট করি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তখন আমরা তাকে বলে হচ্ছে ওই মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ত্বরণ, যাকে আমরা সিম্পলি ডিবিডিটি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমাদের বেগকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানেও ঠিক সেম কাজটা করা যায়। আমাদের গড় ত্বরণ মানে হচ্ছে কণিক সরণের পরিবর্তন, কণিক বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। আর যদি তুমি সময়টাকে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের সময় বলো, ডেল্টা টি টেন্ডস টু 0, মানে কি ডেল্টা টি শূন্যের কাছাকাছি। আমরা আগে বলছিলাম মনে করো আমাদের 3টা 5 মিনিটে একটা কাজ শুরু করলাম, 3টা 7 মিনিটে শেষ করলাম, এই মাঝখানে 2 মিনিটে আমি আমাদের ব্যাগটা এতটুকু পরিবর্তন হলো। এই মাঝখানে 2 মিনিট কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় না, বাট যদি এবার তুমি বলো মাঝখানের 0.00001 সেকেন্ডে সে এতটুকু করলো, তাহলে দেখো এই 0.00001 সেকেন্ড এটাকে আমরা বলতে পারি কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত, যার কারণে আমাদের যখন ডেল্টা টিটা শূন্যের কাছাকাছি চলে যায় তখন আমরা বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে ওই মুহূর্তের যে ত্বরণ তাকে আমরা বলতেছি হচ্ছে ডি ওমেগা ডিটি। তো আমরা চাইলে তাহলে আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি লিখতে পারি, আগের মতোই তোমরা জানো ভাইয়া আমাদের আলফা ইকুয়ালস টু ডি ওমেগা ডিটি। আবার আমরা চাইলে লিখতে পারি ডি ডিটি আমাদের আছে ওমেগা সমান, আমরা জানি কি ওমেগা সমান আমরা আগে থেকে জানি ডি থিটা ডিটি, তাহলে ডি থিটা ডিটি এটাকে একসাথে করে লেখা যায় ডি স্কোয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ার। আমরা ভেক্টর যখন পড়ছিলাম সেখানে আমরা দেখছিলাম এরকম দুইটা গুণ হইলে আমাদের ডি ডিটি এটা হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরের ক্ষেত্রে গুণ হইলে আমার ডি স্কোয়ার হয় আর এখানে ডিটি স্কোয়ার হয়। তাহলে আমরা আলফাকে ডি ওমেগা ডিটিও লিখতে পারি, আবার আলফাকে ডি স্কোয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ারও লিখতে পারি। এর মানে আমরা একটা কথা বলতে পারি ওমেগাকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আলফা পাওয়া যায়, আর থিটাকে সময়ের সাপেক্ষে 2বার অন্তরীকরণ করলে আলফা পাওয়া যায়। আর আলফার এককটা মাত্রা তোমরা বের করতে পারবা, সেটা হচ্ছে আলফার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এবং আলফায়ের যে মাত্রা সেই মাত্রাটা হচ্ছে টি ইনভার্স 2 মুখস্থ রাখতে হবে, আর তোমরা নিজেরা বের করে দেখবা একবার। একইভাবে এবার হচ্ছে আমরা তো জানি ভি এবং ওমেগার রিলেশন হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর। এখন ব্যাগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে কী পাবো, ত্বরণ পাবো। তাহলে আমরা এখানে অন্তরীকরণ করলে ডিভি ডিটি, আর এদিকে অন্তরীকরণ করলে ব্যাসার্ধ তো সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না, গত ক্লাসে বলছিলাম, তাহলে ব্যাসার্ধটা ফিক্সড, ওমেগাটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে ডি ওমেগা ডিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিভি ডিটি এটাকে বলা যায় ত্বরণ এ, আর ডি ওমেগা ডিটি এটাকে বলা যায় কৌণিক ত্বরণ আলফা। তাহলে নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, যেরকম আমরা কৌণিক বেগ ওমেগাকে আর দ্বারা গুণ করলে, কৌণিক বেগ ওমেগাকে আর দ্বারা গুণ করলে আমরা কী পাই, আমাদের রৈখিক বেগ পাই। একইভাবে কৌণিক ত্বরণ আলফাকে আর দ্বারা গুণ করলে রৈখিক ত্বরণ এটা আমরা পেয়ে যাব। তাহলে আশা করি আমরা যেরকম কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক পাইছি, একইভাবে আমরা কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এবার আসো, এটা হচ্ছে আমাদের যে প্রথম দিকের কথাগুলো, এতটুকু পর্যন্ত তোমরা গত ক্লাসের কনসেপ্ট দিয়েই জানো, বা আমাদের মেইন কথা হচ্ছে আমরা গত ক্লাসে যদিও ত্বরণটা বলি না, কিন্তু ত্বরণটা হচ্ছে জাস্ট লাইক ভ্যালোসিটি। ওকে, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমরা গতির যে ম্যাথগুলো করছো না, গতির যে ম্যাথগুলোর মতো করে তুমি এখানেও ম্যাথ করতে পারবা। তো গতি ম্যাথগুলোর মতো করে এখানে ম্যাথ করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, রৈখিক থেকে আমরা কণিকে কনভার্ট করব। অন্যদের মতো করে আমরা নতুন নতুন সূত্র বানাবো না, আমরা আমাদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করে জাস্ট কনভার্ট করে নিব। সো আমরা কনভার্ট নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটু কথা বলে রাখি, তুমি কীভাবে কনভার্ট করবে, সিম্পল ভাইয়া। আমরা রৈখিক গতির ক্ষেত্রে এই ফর্মুলাগুলো জানি, ভি ইকুয়ালস টু বি নট প্লাস এটি, বি স্কয়ার সমান বি নট স্কয়ার প্লাস 2as, তারপর এস ইকুয়ালস টু বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আমরা সব জানি। যদি জানি তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে এই রৈখিকের ফর্মুলা যেহেতু জানি, আমাদের এখন জাস্ট লাইক উই উইল কনভার্ট ফ্রম আমাদের রৈখিক টু কৌণিক। আমরা আমাদের রৈখিক গতি যেটা ছিল, সেটাকে আমরা কৌণিকে কনভার্ট করব, অ্যাঙ্গুলারে কনভার্ট করব। যদি আমরা অ্যাঙ্গুলারে কনভার্ট করি, যেটা আমাদের স্ট্রেট ছিল, তাহলে আমাদের রৈখিক থেকে আমরা যখন কৌণিকে কনভার্ট করব, এক কথায় এস যত জায়গায় দেখবা সব জায়গায় থিটা বসাই দিবা, যত জায়গায় ভি দেখবা সব জায়গায় ওমেগা বসাই দিবা, যত জায়গায় এ দেখবা সব জায়গায় আলফা বসাই দিবা। হু সেম। যেমন ফর এক্সাম্পল আমি এখানে তোমাকে একটু দেখাই, সেটা হচ্ছে কি
ইভেন আমি তোমাকে বলবো ভাই ম্যাথ পর্যন্ত সেম, তুমি ওদের মতো চিন্তা করবা না, তুমি আমার মতো চিন্তা করবা। আমার মতো চিন্তা করলে তোমাকে নতুন করে কোনো কিছু শেখা লাগবে না, সম্পূর্ণ জিনিসটা হচ্ছে তোমাকে আগের মতো করে চিন্তা করতে হবে। তাহলে একটু দেখো আমি তোমাকে একটু কিছু জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের এ থেকে আমরা আলফাতে কনভার্ট করব। ওকে ওকে, এখন দেখো সেটা হচ্ছে, মনে করো আমাদের পরীক্ষায় তোমাকে বলা হলো কোনো একটা বস্তুর আদি বেগ হচ্ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ বললো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তোমাকে বললো আদি থেকে শেষ বেগে যেতে সময় লাগে হচ্ছে আমাদের 3 সেকেন্ড। ওকে, এটা তোমাকে বলা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, তোমার ত্বরণটা কত। তাহলে সিম্পল, তুমি বুঝতে পারতেছো ভাই আমার এটা আদি বেগ হচ্ছে ভি নট, এটা শেষ বেগ হচ্ছে ভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু হচ্ছে ভি নট প্লাস এটি। এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। তাহলে আমরা ভি এর মান জানি 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মানা হচ্ছে 3/3 মানা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি ঠিক সেম ম্যাথ এবার এখানে করব। তোমাকে আদি বেগ বলে নাই, তোমাকে বলছে আদি কৌণিক বেগ। তোমাকে শেষ বেগ বলে নাই, তোমাকে বলছে শেষ কৌণিক বেগ। তোমাকে ত্বরণ বলে নাই, তোমাকে সময় বলছে 3 সেকেন্ড। তোমাকে ত্বরণ বলে নাই, তোমাকে বলছে কৌণিক ত্বরণ কত। যখন বলা হলো কোনো একটা ফ্যান, মনে করো ফর এক্সাম্পল কোনো একটা ফ্যান মনে করো সে প্রাথমিক অবস্থায় তার ভ্যালোসিটি ছিল হচ্ছে আমাদের 3 RPM। তাহলে আমাদের মনে করো কোনো একটা ফ্যান চলতেছে, যেমন তোমাকে পরীক্ষায় বলা হলো কোনো একটা ফ্যান চলতেছে, বুঝতেই পারছো তো ফ্যান চলে মানে হচ্ছে আমাদের পাখা যখন চলে তখন কিন্তু সে আমাদের বৃত্তাকার পথেই চলে, এটা হচ্ছে কৌণিক গতি, ফ্যানের গতি হচ্ছে কৌণিক গতি। তাহলে ফ্যানের যে পাখার শীর্ষবিন্দু এগুলো সাপেক্ষে সবসময় চিন্তা করতে হয়, এটা হচ্ছে আমার বৃত্তাকার যে পথটা। এখন একটু খেয়াল করো, তোমাকে বলা হলো শুরুতে যে আমার ফ্যানটা, এই ফ্যান যখন আমরা স্টার্ট করলাম তখন, মানে এক কথায় যখন আমি কাউন্টিং স্টার্ট করলাম তখন ফ্যানের যে কৌণিক বেগটা ছিল সেটা হচ্ছে মনে করো 2 RPM ছিল। তো RPM থেকে কিভাবে তুমি আমাদের রেডিয়ান পার সেকেন্ডে যাবে সেটা তুমি গত ক্লাস থেকেই জানো। বলা হলো t = 5 সেকেন্ড পর আমাদের এটার শেষ বেগটা হলো ওমেগাটা হলো হচ্ছে আমাদের 7 RPM। কীভাবে কনভার্ট করবে তুমি খুব ভালো করেই জানো, রেডিয়ান পার সেকেন্ডে এসআইকে কনভার্ট করবে, রেডিয়ান পার সেকেন্ডে এসআইকে কনভার্ট করলা। তোমাকে বলা হলো আলফা ইকুয়ালস টু কত। দেখো তো হুবহু সেম না, পার্থক্য কোন জায়গায়, রৈখিকের জায়গায় কৌণিক দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো ভাইয়া এই যে ফর্মুলা দেখো, আদি শেষ বেগ তো শেষ কৌণিক বেগ, আদি বেগ আদি কৌণিক বেগ প্লাস ত্বরণ কৌণিক ত্বরণ, সময় তো সময়ই থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলফা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আমার আনসারটা বের করবো, এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণের মান এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারছি পরিবর্তনটা কোন জায়গায়। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কৌণিকের মতোই করব, বাট আমরা রৈখিকের মতো করে তাকে চিন্তা করবো। এক কথায় তুমি যদি কখনো মনে করো কোনো একটা, আমি সব সময় স্টুডেন্টদেরকে এটাই বলি, তুমি মনে করো কৌণিকের কোনো একটা ম্যাথ মিলাইতে পারতেছো না, তুমি মনে মনে যে জিনিসটা চিন্তা করবা, যত জায়গায় কৌণিক আছে সব জায়গায় তুমি রৈখিক চিন্তা করবা। রৈখিক চিন্তা করলে, কারণ এই ধরনের ম্যাথ তুমি 9, 10 থেকে করে আসছো, তখন রৈখিক চিন্তা করে যখন তুমি ম্যাথটা করতে যাবা তখন তোমার কাছে মনে হবে যে কিরে ভাই এটা দেওয়া আছে, এটা করে ফেলা যায়। ওইখানে যে কাজটা করতে ঠিক সেম কাজটা এখানে করবা, খালি ফর্মুলাগুলা আমাদের এখান থেকে এখানে শিফট করবে। দ্যাট একবার সোজা ভাই। আমার কথা হচ্ছে তুমি নতুন নতুন ফর্মুলা অনেকে মুখস্থ করে, নো নিড। তুমি জাস্ট যে কাজটা করবা, ইউ নিড টু স্টাডি কনভার্সন, যে কীভাবে কনভার্সন করবা, কীভাবে ট্রান্সফরমেশন করবা, এক জায়গা থেকে এটা ট্রান্সফর্ম করলে হয়ে যাবে। এসকে থিটা দ্বারা ট্রান্সফর্ম করো, ভিকে ওমেগা দ্বারা, একে আলফা দ্বারা। তাহলে একটু খেয়াল করো, ভি ইকুয়ালস টু, দেখো আমি পড়বো, আমার সাথে তুমিও পড়বা, এখানে তুমি বাসায় মনে মনে পড়ো বা সিলে পড়ো, যেভাবে ইচ্ছা পড়ো। তবে কথা হচ্ছে তুমি একটু, আমি যখন রৈখিকেরটা পড়বো তুমি কৌণিকেরটা পড়বা। শেষ বেগ, শেষ কৌণিক বেগ, ভি নটের জায়গায় ওমেগা নট, এ আলফা টি থাকবে, ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার, বি নট স্কোয়ার ওমেগা নট স্কোয়ার, টু এ আলফা এস থিটা। সেম না? তাহলে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস এফ টি স্কোয়ার, এটা হবে থিটা ইকুয়ালস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এস ইকুয়ালস টু ভি নট প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, থিটা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই 2 ইন্টু টি। এস ইকুয়ালস টু বিটি, থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা টি।
যেমন এস ইকুয়াল টু আমরা বিটি সমবেগের ক্ষেত্রে ইউজ করি, তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণিক বেগের ক্ষেত্রে ইউজ করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ভাইয়া রৈখিকে যা যা করছিলাম কোণিকে এক্স্যাক্টলি সেম, আমাকে জাস্ট যে কাজটা করতে হবে এই তিনটা জিনিসকে কনভার্ট করতে পারলে আমার ম্যাথ মিলে যাবে। আর নতুন করে তো আমরা শিখছি যে কীভাবে কী বের করতে হয় না বের করতে হয়, নতুন করে যা যা শিখে সেটা আমরা শিখে গেছি। তো এখন এখানে আমরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, একটা ইম্পর্টেন্ট কথা, এটা আমাকে না বললেই নয়, এটা আমাকে অবশ্যই আসলে আমাদেরকে বলতে হয়। সেটা হচ্ছে কি, আমি তোমাকে একটা জিনিস শিখাই যেটা আমাকে সৃজনশীলের দরকার হবে। এখন আমরা অলরেডি তোমাদেরকে একটা সৃজনশীল করাবো যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-তে এই টপিক্স থেকে একটা সৃজনশীল চলে আসছে। মানে হচ্ছে এই পুরো জাস্ট গতদিন চাপ পড়াচ্ছি এই টপিক্সের উপরে পুরো একটা সৃজনশীল কুমিল্লা বোর্ডে আসছিল। তো তার আগে তোমাকে একটা কথা বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে কোনো একটা ফ্যান মনে করো আমাদের, সে এই ফ্যানটা আমাদের বলা হলো এ ঘুরতেছে, হ্যাঁ, এই যখন ঘুরতেছে এ আমার একবার ঘুরলো, কয়বার? একবার। আচ্ছা ফ্যান আমার একবার ঘুরছে, এর মানে তুমি কি জানো? তুমি একটা জিনিস জানো, সেটা হচ্ছে থিটার মান। ফ্যান যদি একবার ঘুরে ডেল্টা থিটা ইকুয়াল টু হচ্ছে 2π রেডিয়ান, এ ঠিক না? কারণ ফ্যান একবার ঘুরা মানে হচ্ছে কি এভাবে ঘুরে এখানে আসছে, এর মানে তার কণিক সরণ, এই কণিক সরণের পরিবর্তন বা কণিক সরণ কতটুকু হয়েছে? 2π। ভাই আমার ফ্যানটা আমার দুইবার ঘুরছে, ফ্যানটা দুইবার ঘুরছে, তাহলে আমার কণিক সরণ কত হয়েছে ভাইয়া? 2 × 2π রেডিয়ান বা 4π রেডিয়ান। আমি এভাবে লিখতেছি কারণ হচ্ছে একবার ঘুরলে যত হয় দুইবার ঘুরলে তার 2 গুণ। এখন যদি আমি বলি ফ্যানটা ভাই 5 বার ঘুরছে, 5 বার, তাহলে আমরা বলতে পারবো ডেল্টা থিটা ইকুয়াল টু হচ্ছে 5 × 2π রেডিয়ান। এবার আমি যদি বলি n বার ঘুরলো, ফ্যানটা আমার n বার ঘুরলো, যদি আমার এই ফ্যানটা n বার ঘুরে তাহলে আমরা বলতে পারবো ডেল্টা থিটা ইকুয়াল টু হচ্ছে n × 2π রেডিয়ান, তাই না? তাহলে পরীক্ষায় যদি তোমাকে বলা হয় n এতবার ঘুরলো, তাহলে সেখান থেকে কিন্তু তুমি কণিক সরণ কত সেটা জেনে গেছো। বলা হলো কোনো একটা ফ্যান চলতেছে, আমি হঠাৎ করে সুইচ অফ করে দিলাম, সুইচ অফ করে দিলে থামার পূর্বে সে 50 বার ঘুরে। এই ফ্যানটার সুইচ অফ করলা, যখনই সুইচ অফ করলা ওই মুহূর্তে তার যে কৌণিক বেগ ছিল সেটা হচ্ছে আদি কৌণিক বেগ। বলা হলো এই ফ্যানটা থামার পূর্বে 50 বার ঘুরলো, তাহলে ফ্যান তুমি সুইচ অফ করলে সে থামবে, এই থামতে 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 শেষ পর্যন্ত যখন থেমে গেল তখন শেষ কৌণিক বেগ কত? 0। তাহলে আমাদের আদি কৌণিক বেগ ছিল, শেষ কৌণিক বেগ 0। এই থামতে থামতে সে কয়বার ঘুরলো? 50 বার। যদি সে 50 বার ঘুরে, দ্যাট মিনস তুমি জানো সে এতটুকু ঘুরার কারণে তার যে সরণের পরিবর্তন বা সরণ হলো সেই সরণটা হচ্ছে 50 × 2π রেডিয়ান। এবার যদি উল্টা প্রশ্ন করে, এবার বলে না যে 50 বার ঘুরবে, এবার তোমার প্রশ্ন করছে হচ্ছে থামার পূর্বে কতবার ঘুরবে। তাহলে প্রশ্নটা কি করলো? কতবার ঘুরবে, কতবার ঘুরবে। এবার জিনিসটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতেছি n দেওয়া আছে, n দেওয়া থাকলে আমি কণিক সরণ বের করতে পারি। তাহলে এবার তুমি নিজে চিন্তা করো, তাহলে তোমার যদি n বের করতে হয় তাহলে কি করতে হবে? সিম্পল হিসাব, ভাই n মানে হচ্ছে কণিক সরণ যেটা আসবে তাকে আমরা 2π দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো এতবার। সিম্পল। তোমাকে বলা হল তুমি পাইলা কি? তুমি পাইলা হচ্ছে কণিক সরণ ডেল্টা থিটা ইকুয়াল টু হচ্ছে 4π। এই 4π মানে কয়বার ঘুরে? 2 বার। তুমি কেমনে বুঝছো? সিম্পল ভাইয়া, 4π যেটা তাকে আমরা 2π দ্বারা ভাগ করব, কারণ আমাকে সবসময় 2π দ্বারা ভাগ করতে হবে। 2π দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 এর মানে 2 বার। আমার 8π আছে, তাহলে 8πকে আমরা 2π দ্বারা ভাগ করব, পাইলাম হচ্ছে 4 বার ঘুরছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্যালকুলেটিং ম্যাথমেটিক্স। তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে n সংখ্যক বার ঘুরা মানে হচ্ছে আমরা জানি তার কণিক সরণ n × 2π, আর তার কণিক সরণ এত মানে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যতবার ঘুরে ওই সংখ্যাটাকে 2π দ্বারা গুণ করলে কণিক সরণ পাবো, আর কণিক সরণকে 2π দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব সে কয়বার ঘুরে পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা কুমিল্লা বোর্ড 2017 সালে যে সৃজনশীলটা, সেই সৃজনশীলটা আমরা সলভ করে ফেলি। আচ্ছা, এবার আমি একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে তোমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আমার কৌণিক বেগ সংক্রান্ত। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, আমরা এই সৃজনশীলটার পরেই একটা টপিকস পড়াবো যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বলে একটা জিনিস আছে যেটা আমরা পড়াবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগে খেয়াল করি নাই এই সৃজনশীলের মধ্যে আসলে ওই কনসেপ্টটা লাগতো। তো আমরা ওইটা পড়ানোর আগেই যেহেতু এটা লিখে ফেলছি, যার কারণে আমি বুঝতে পারতেছি না। তো আমি তোমাকে বলে রাখি একটা সূত্র, হ্যাঁ,
সেই সূত্র হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ কি, তোমাকে কিচ্ছু জানার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু জেনে রাখো, সেটা হচ্ছে কোনো একটা বৃত্ত যদি হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা হচ্ছে ওমেগা স্কয়ার আর। কেন্দ্র আরও আছে, বাট আপাতত এখানে যেটা ইউজ করেছি সেটা জেনে রাখো। কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের ফর্মুলা হচ্ছে ওমেগা স্কয়ার আর। ওমেগা মান হচ্ছে কৌণিক বেগ, আর মান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা একটা কথা বুঝতে পারতেছি, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হলে আমার কি লাগবে? ওমেগা লাগবে, আর লাগবে। এটা আমরা এখানে ইউজ করব। আমি একটু আগে থেকে বলে রাখছি, আই এম রিয়েলি সরি টু সে, আমরা কেন্দ্রমুখী ত্বরণ কি আমরা সেটা একটু পরেই জেনে যাবো, এটার পরপরই আমরা পড়াবো। হ্যাঁ, ওকে। যদি এটা কেন খুব একটা প্রবলেম হবে না, জাস্ট এটা একটু মাথায় রাখো, একটু পরে তুমি আনসার পেয়ে যাবা। হ্যাঁ, একটু পরে আনসার পেয়ে যাবা। তাহলে একটু খেয়াল করে এইদিকে, কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটা আসছিল। তোমাকে বলা হলো 142 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার ব্যাসের দুইটি বৈদ্যুতিক পাখা। তাহলে আমার দুইটা বৈদ্যুতিক পাখা আছে, প্রথমটার ব্যাস বলছে কিন্তু ব্যাসার্ধ বলে নাই। তো ব্যাসার্ধ বের করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হবে। তো প্রথমটার ব্যাস হচ্ছে 142 সেন্টিমিটার অ্যান্ড সেকেন্ডটার 22 সেন্টিমিটার। দুইটি বৈদ্যুতিক পাখা বানানো হলো। ওকে, এবার বলা হলো প্রথমটি হ্যাঁ মিনিটে 150 বার এবং দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে। তাহলে খেয়াল করে কী দেওয়া আছে? মিনিটে, এর মানে সময় দেওয়া আছে 150 বার, এর মানে এন দেওয়া আছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ওমেগা ইকুয়ালস টু 2πn/t দিয়ে কৌণিক বেগ বের করা যায়। এখানে মিনিটে 180 বার, তো আমরা এখান থেকে অলরেডি বুঝে গেছি। এবার হলো সুইচ বন্ধ করার পর, এটা কিন্তু মিনিটে এতবার ঘুরে মানে সে নর্মালি মিনিটে এতবার ঘুরে। হ্যাঁ, এখন হচ্ছে সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে যায়। সুইচ বন্ধ করলা 2 সেকেন্ড পর দুইটা পাখাই স্টপ, থেমে গেল। সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর দুইটা পাখাই কি থেমে গেল। এবার তোমাকে প্রশ্ন করা হলো প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করে। একটু আগে বলছি কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা হচ্ছে = ওমেগা স্কয়ার আর। কোন পাখার জন্য? প্রথম পাখা। তাহলে প্রথম পাখার জন্য প্রথম পাখা, এই যে মনে করো ফ্যানটা হচ্ছে এরকম, এই যে এই ফ্যানটা, তাহলে আমরা এখান থেকে নিশ্চয় বলতে পারতেছি এই ফ্যানের যে পাখার দৈর্ঘ্য এটা কিন্তু বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা এই ফ্যানের ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাস হচ্ছে 142 সেন্টিমিটার, তাহলে 2 দ্বারা ভাগ করলে 71 সেন্টিমিটার। 71কে আমরা মিটারে নিলে কি হয়? সেন্টিমিটার থেকে মিটারে নিলে 0.71, এই যে 0.71 মিটার। হ্যাঁ, কার মান? আর এর মান। আমার সাথে কি লাগবে? ওমেগা এর মান লাগবে। ওমেগা মানে কি? কৌণিক বেগ। কার কৌণিক বেগ? যেহেতু আমার প্রথম পাখা বলছে, প্রথম পাখাটির কৌণিক বেগ লাগবে। এবার প্রথম পাখার ক্ষেত্রে কী কী তথ্য দেওয়া আছে? প্রথম পাখার কৌণিক বেগ বের করার জন্য বলা আছে এটি মিনিটে 150 বার ঘুরে। সিম্পল হিসাব, ওমেগা এর ফর্মুলা জানি 2πn/t। এন এর মান হচ্ছে 150 বার, কতক্ষণ সময় লাগে? 60 সেকেন্ড। মিনিট আমরা তো এখানে সেকেন্ডে ইউজ করবো, তাহলে 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ডে 150 বার ঘুরে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 5π রেডিয়ান, আমাদের এত রেডিয়ান পার সেকেন্ড। এটা কার মান? ওমেগা এর মান। এবার এই ওমেগা এর মানটা তুমি এখানে এই যে এখানে বসাই দিলা, তাহলে অটোমেটিক তুমি এখান থেকে কী পেয়ে গেলা? এর মান পেয়ে গেলা। একে আমরা বলতেছি কেন্দ্রমুখী ত্বরণ। ফর্মুলাটা আমরা মুখস্থ করতেছি আপাতত, একটু পরে আমরা বুঝাবো। ওকে, এখন তাহলে এটা খুব ইজি। এবার আসে তোমাকে পরের প্রশ্নটা করলো, সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখা কি সমান সংখ্যকবার ঘুরে থামছে? মানে প্রথম পাখা কয়বার ঘুরছে, থেমে যাওয়ার আগে দ্বিতীয় পাখা কয়বার ঘুরছে, উভয়টা কি সমান সংখ্যকবার ঘুরছে? তাহলে কতবার ঘুরছে, একটু আগেই বলছে কতবার ঘুরছে, এটা জানার জন্য আমাকে কী করতে হয়? তার কৌণিক সরণ কতটুকু সেটা জানতে হয়। তাহলে থেমে যাওয়ার, সুইচ বন্ধ করার পর 2 সেকেন্ডে সে থেমে যায়। এই যে বলছে সুইচ বন্ধ করার পর 2 সেকেন্ডে থেমে যায়। তো আমার কথা হচ্ছে থেমে যাওয়ার আগে সময়টা আমার জানা আছে। সুইচ বন্ধ করলাম, সে থামতে লাগলো 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড যে থামতে লাগলো, তাহলে দেখো প্রথম পাখার কৌণিক বেগ এখান থেকে বের করা যায়, অলরেডি বের করা আছে। প্রথম পাখার কৌণিক বেগ হচ্ছে 5π রেডিয়ান পার সেকেন্ড, এটা আমরা জানি। বাট দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমরা বলতে পারি 180 বার, এই যে 180, 60 সেকেন্ডে 6π। তাহলে এটা হচ্ছে প্রথম পাখার জন্য কৌণিক বেগ বের করা আছে, দ্বিতীয় পাখার জন্য কৌণিক বেগ বের করে নিলাম। এরা কিন্তু আদি কৌণিক বেগ, মানে হচ্ছে আদি বেগের মতো। শেষ বেগ কত? 0, কারণ এই যে 2 সেকেন্ডে থেমে যায়। তাহলে আমাকে কী বের করতে হবে? কৌণিক সরণ বের করতে হবে। তাহলে আমাকে একটু সিম্পল, কৌণিক সরণ কেন একটু আগেই বলছি, কৌণিক সরণকে 2π দ্বারা ভাগ করলে কতবার ঘুরে সেটা জানা যায়। এখন আমার কথা হচ্ছে, তোমাকে যদি আমি এটা বলতাম আদি বেগ b0 দেওয়া আছে, শেষ বেগ b দেওয়া আছে, সময় t দেওয়া আছে, s = কত, নিশ্চয়ই তুমি বলে দিতা ভাইয়া আমাদের ফর্মুলা হচ্ছে এটা s = b + b0 / 2 × t, ঠিক না? জি ভাই, ঠিক সেম কাজটা আমরা এখানে করছি। প্রথম পাখার ক্ষেত্রে থিটা মান হচ্ছে কতটুকু কৌণিক সরণ হলো? ω0 + ω / 2 × t।
এটা হচ্ছে প্রথম ফাঁকার আদি কৌণিক বেগ। প্রথম ফাঁকার আদি কৌণিক বেগ ছিল এটা, কিন্তু শুরুতে সে 150 বার করে ঘুরছিল, এটা হচ্ছে আদি। শেষ তো আমাদের 0, আদিটা 5 পাই, শেষ হচ্ছে 0, ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, থামতে 2 সেকেন্ড লাগছে। 5 পাই রেডিয়ান, এটা কি কৌণিক সরণ। এই কৌণিক সরণকে 2 পাই দ্বারা যখন ভাগ করলাম পাইলাম কত, 5 পাই কাটাকাটি, 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5, এর মানে 2.5 রেভলিউশন দিছে, মানে এতবার ঘুরছে। 2.5 রেভলিউশন দিছে, মানে 2 বার ঘুরে আরও অর্ধেক ঘুরছে। ওকে, এবার দ্বিতীয় ফাঁকার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আদি বেগ কিন্তু আদি কৌণিক বেগ কিন্তু 6 পাই, তাহলে আদি 6 পাই, শেষ মানে থেমে গেছে 0, ডিভাইড বাই 2 ইন্টু টি, পাইলাম 6 পাই। এই 6 পাই হচ্ছে তার থেমে যাওয়ার পূর্বে কৌণিক সরণ। তাকে 2 পাই দ্বারা ভাগ করলাম, 5 এ কাটাকাটি 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি 3 রেভলিউশন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে সে কয়বার ঘুরে, 3 বার ঘুরে। কয়বার? 3 বার। তাহলে আমরা বলতে পারি আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারি থেমে যাওয়ার পূর্বে কয়বার ঘুরি, 3 বার ঘুরে। থেমে যাওয়ার পূর্বে প্রথমটা ঘুরছিল হচ্ছে 2.5 বার, পরেরটা হচ্ছে আমাদের 3 বার। এর মানে দে আর নট সেম। আমাদের তারা একজন আরেকজনকে বলবে উই আর নট সেম ব্রো। ওকে, এখন আমাদের এর পরের কনসেপ্টে যাইতে হবে। আমাদের এই অধ্যায়ের জন্য লাস্ট কনসেপ্ট, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আমরা সুষম বৃত্তাকার গতি নিয়ে এখন আলোচনা করব। ওকে, এবার আসি হচ্ছে আমাদের সুষম বৃত্তাকার গতি। তো সুষম বৃত্তাকার গতি বলতে আমরা কী বুঝি সেটা আমরা একটু খেয়াল করে দেখি। একটু ভালো করে খেয়াল করো, আমরা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো আমরা ধরে নিলাম যে এই বস্তুটা আমাদের এভাবে ঘুরতেছে। তাহলে এই পয়েন্টে আমরা জানি বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘোরার সময় তার যে কোনো বিন্দুতে ব্যাগের দিক কোন বরাবর, ওই বিন্দুতে স্পর্শক বরাবর। তাহলে আমাদের এই বিন্দুতে স্পর্শক বরাবর হচ্ছে আমার ব্যাগের দিক, এই বিন্দুতে স্পর্শক বরাবর ব্যাগের দিক, এই বিন্দুতে স্পর্শক বরাবর ব্যাগের দিক। আর স্পর্শকটা সবসময় ব্যাসার্ধ ভেক্টরের সাথে কি লম্ব থাকে, ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব, ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব, ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব। এখন আমরা বললাম এই যে বস্তুটা ঘুরতেছে সে কিভাবে ঘুরতেছে, এই বস্তুটার সমদ্রুতিতে ঘুরতেছে। কিভাবে? সমদ্রুতি। দ্রুতি মানে আমরা কিন্তু জানি ব্যাগের জাস্ট মানটা, অর্থাৎ দ্রুতি একটা স্কেলার রাশি, শুধুমাত্র সে মান বিবেচনা করে, দিক বিবেচনা করে না। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে মনে করো এখানে ব্যাগের মান মনে করো 3 মিটার পার সেকেন্ড, এখানে ব্যাগের মান 3 মিটার পার সেকেন্ড, এখানে আমাদের ব্যাগের মান 3 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের মান সেম। দ্যাট মিনস আমরা বলতে পারি এই গতিটা হচ্ছে সে সমদ্রুতিতে ঘুরতেছে। কেন? ব্যাগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যাগের মানকে আমরা বলতেছি দ্রুতি, তাহলে আমরা বলতেছি সমদ্রুতি। কিন্তু তাকে তুমি সমবেগ বলতে পারবা না। তাহলে দেখো, কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট ব্যাগে যখন তুমি বৃত্তাকার পথে ঘুরাবা, তাকে তুমি বলতে পারবা সে সমদ্রুতিতে ঘুরে, কিন্তু সমবেগে ঘুরে বলা যাবে না। কেন সমবেগে ঘুরে বলা যাবে না? কারণ তুমি সেই সিম্পল কারণটা কি? সেই সিম্পল কারণটা হচ্ছে ভাইয়া আমাদের ও সমবেগ, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশিকে আমরা বলছি 3 ভাবে পরিবর্তন করা যায়, শুধু মানের পরিবর্তন করে, শুধু দিকের পরিবর্তন করে, মান ও দিক উভয়ের পরিবর্তন করে। অর্থাৎ একটা ভেক্টর রাশির মান পরিবর্তন করলে সেটা পরিবর্তন হয়ে যায়, দিক পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যায়, উভয়টা পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যায়। আর ব্যাগের পরিবর্তন যেখানে আছে সেখানে কি আছে? ত্বরণ আছে। এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে ব্যাগের মান যায়, এখানে ব্যাগের মানও তা, কিন্তু এখানে ব্যাগের দিক যেদিকে, এখানে ব্যাগের দিক সেম দিকে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে কোনো একটা বস্তু যখন সমদ্রুতিতে ঘুরে, তখন আমি তার গতিকে বলি সুষম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার গতিতে বস্তু কিন্তু সমদ্রুতিতে ঘুরে, সমবেগে না। বারবার বলতেছি, সমদ্রুতিতে ঘুরে, সমবেগে না। আর আমাদের সমবেগ না হওয়ার কারণে এর আমার কি কেন সমবেগ নয়? কারণ ব্যাগের মান সেম থাকলেও ব্যাগের দিক সেম নয়। সে প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তন করার কারণে ব্যাগের একটা পরিবর্তন আসে। তাহলে আমাদের ব্যাগের আগের দিক ছিল এখানে, এখন দিকে দিকে, তো একটা ভেক্টর রাশি তার দিক পরিবর্তন হয়েছে মানে সে পরিবর্তন হয়ে গেছে। আর ব্যাগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে আমরা একটা কথা বলতে পারি হচ্ছে সময়ের সাথে সাথে বস্তুর ব্যাগের মানের পরিবর্তন না হলেও দিকের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ব্যাগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। যেহেতু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তু সমদ্রুতিতে ঘুরলেও সমবেগে যেহেতু ঘুরে না, আমরা জানি সমবেগে ত্বরণ শূন্য, কিন্তু এটা তো সমবেগ নয়। এই ব্যাগের পরিবর্তনের কারণে এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ।
তুমি বলতে পারো ভাই কেন্দ্রমুখী কেন? কারণ আমাদের এখানে দেখা গেছে এখানে আমাদের একটা ত্বরণ থাকে, সেটা আমরা বুঝলাম। এখন প্রমাণ করা গেছে এই ত্বরণটা সবসময় বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে। কোন বরাবর কাজ করে? কেন্দ্র বরাবর কাজ করে। কোন বরাবর? কেন্দ্র বরাবর। যেহেতু ত্বরণের দিকটা সবসময়, যেহেতু ত্বরণের একটা ভেক্টর রাশির দিক আছে, ত্বরণের দিক কোন দিকে? ত্বরণের দিক হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর। যেহেতু বৃত্তের কেন্দ্র বরাবর হচ্ছে ত্বরণের দিক, ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন প্রশ্ন তোমরা করতে পারো, ভাইয়া আপনি বলতেছেন এটা কেন্দ্র বরাবর, কেন এই ত্বরণটা কি আমার এদিকে থাকতে পারতো না? প্রশ্ন আসে না ভাইয়া? জি ভাই, আমাদের ত্বরণটা কি এই বরাবর থাকতে পারতো না? দেখো, তুমি যদি বলো ত্বরণটা এই বরাবর থাকবে, তখন আমি বলবো ত্বরণ যদি এই বরাবর থাকে, তাহলে এই কোণটাকে যদি তুমি থিটা বলো, এই বরাবর ত্বরণের একটা উপাংশ আছে না, এ কস থিটা। এর মানে ব্যাগের দিকে কিন্তু ত্বরণ আছে। তো ব্যাগের দিকে যদি ত্বরণ থাকে, ব্যাগের মানটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, কিন্তু এখানে কি মান পরিবর্তন হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই ত্বরণটা যদি অন্য কোনো দিকে হইতো, ত্বরণের একটা উপাংশ কিন্তু ব্যাগ বরাবর কাজ করত। আর ব্যাগ বরাবর যদি ত্বরণের একটা উপাংশ কাজ করে, ব্যাগটা আর সেম থাকতে পারবে না, ব্যাগের মানটা। কারণ আমাদের ওই বরাবর ত্বরণ থাকলেই ব্যাগটা বাড়ে, অথবা উল্টা দিকে ত্বরণ থাকলে ব্যাগটা কমে। তাহলে আমাদের ব্যাগের মানটা সেম থাকতো না। যেহেতু সমদ্রুতিতে ঘুরতেছে, ব্যাগের মান সেম। তাহলে আমরা বলবো ত্বরণটা এমন আছে, আমরা জানি, কিন্তু ত্বরণটা এমন জায়গায় আছে যার কোনো প্রভাব এই ব্যাগের দিকে নাই। আর আমরা জানি কোনো একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো কি নাই, লম্ব উপাংশ নাই। ওই কারণে আমরা বলি ত্বরণ যদি কাজ করে, সেই ত্বরণটা অবশ্যই এই ব্যাগের কোন বরাবর? লম্ব বরাবর। কারণ এই ব্যাগের লম্ব বরাবর হইলে আমরা বলতে পারবো কোন একটা ভেক্টর, এই ত্বরণটা এইদিকে, তো তার 90 ডিগ্রি কোণে ত্বরণের কোনো প্রভাব নাই। আমাদের এই ত্বরণ একটা ভেক্টর রাশি, তার 90 ডিগ্রি কোনো প্রভাব নাই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া আমাদের কোন একটা বস্তু এই কোন একটা বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘুরাবো, তখন তার একটা ত্বরণ কাজ করে। ওই ত্বরণটা ব্যাগের লম্ব বরাবর। কেন? লম্ব বরাবর যদি না হইতো, ব্যাগের মানটা সেম থাকতো না। কিন্তু আমি তো বলছি সুষম বৃত্তাকার গতি মানে হচ্ছে বস্তু সমদ্রুতিতে ঘুরে, আর সমদ্রুতিতে ঘুরে মানে হচ্ছে ব্যাগের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু দিকের পরিবর্তন হয়। আর এই ত্বরণটা আমাদের ব্যাগের দিকের কারণে সৃষ্টি হয়। এখন ত্বরণের কোনো প্রভাব আমার ব্যাগের দিকে নয়, যার কারণে ত্বরণটাকে ব্যাগের লম্ব দিকে থাকতে হয়। ওই কারণে আমরা বলি আমার এই ত্বরণটা ব্যাগের লম্ব বরাবর। এবার ব্যাগের লম্ব বরাবর কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। কারণ আমরা কেন্দ্রের দিকে কেন কাজ করে সেটা আমরা বুঝতেই পারি। যে মনে করো কোনো একটা বস্তু তুমি হাতে নিলে, তো তুমি কোনো একটা বস্তুকে হাতে নিলে দেখবা অটোমেটিক আমাদের কি হয়, বস্তুটা আমাদের হাতে নিয়ে এভাবে ঘুরাবা না, মনে হবে তোমাকে বাইরের দিকে টানতেছে। একটু খেয়াল করে দেখো, তুমি একটা বস্তুকে সুতায় বেঁধে এভাবে ঘুরে থাকো। এই কনসেপ্টটা আমরা আলোচনা করবো এর পরের অধ্যায়ে, নিউটনীয় বলবিদ্যা, সেখানে ডিটেলস আলোচনা করব। এখানে চিন্তা করো, কোনো একটা বস্তুকে আমরা যখন এভাবে ঘুরাইলে আমার মনে হবে আমাকে বাইরের দিক থেকে কেউ টানতেছে। এই বাইরের দিক থেকে যে কেউ একজন টানতেছে, এটাকে আমরা বলি কেন্দ্রের বাইরের দিকে। এই কেন্দ্রের বাইরের দিকে যে ত্বরণটা, তাকে আমরা বলি কেন্দ্র বিমুখী ত্বরণ। ওই বরাবর যে বলটা, তাকে বলি কেন্দ্র বিমুখী বল। সেই বলটা অটোমেটিক সৃষ্টি হয়, আমরা নিউটনীয় বলবিদ্যা গেলে দেখব। এখন আমাদের কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, অটোমেটিক বাইরের দিকে একটা টান কাজ করে। এই বলটাকে প্রতিহত করার জন্য ভিতরের দিকে একটা বল থাকা লাগবে না? সেই বলটা কোত্থেকে আসবে? এই ত্বরণ থেকে আসবে। মানে এক কথায়, এখানে বস্তুর ভর যদি m হয়, ত্বরণ যদি a হয়, আমরা জানি কেন্দ্র বরাবর একটা বল আছে F = কত? ma। এবং এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণের কারণে বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল যদি না থাকতো, তুমি কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে পারতা না, সে বাইরে চলে যাইতো, ছিটকে চলে যাইতো। তাহলে আমরা যেহেতু বৃত্তাকার পথে ঘুরাইতে পারতেছি, দ্যাট মিনস সে নিশ্চয়ই কেন্দ্র বরাবর। কারণ কেন্দ্রের বাইরের দিকে তাকে কেউ একজন ধাক্কা দিচ্ছে, তাকে প্রতিহত করে সে ঘুরতেছে। দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি, কেন্দ্র বরাবর কিছু একটা কাজ করে। এই কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্র বরাবর যে বলটা কাজ করে, তাকে বলি কেন্দ্রমুখী বল। আর এই বল নিয়ে তো আমরা আলোচনা করবো নিউটনীয় বলবিদ্যার মধ্যে, এখানে আমরা আলোচনা করবো না। সো বলের কনসেপ্ট আমরা এখানে বাদ দিতে পারি। তাহলে আমরা এক কথায় বলবো কি, আমাদের যখন কোনো একটা, একবারে সোজাসাপটা কথা, কোনো একটা বস্তু যখন সুষম
দ্রুতিতে ঘুরতেছে তাকে বলতে সুষম বৃত্তাকার গতি। এই সুষম বৃত্তাকার গতিতে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র দিকের পরিবর্তন হয়। আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, দিকের পরিবর্তন করলে বেগটা পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তনকে ত্বরণ বলতে হয়। যেহেতু বেগের পরিবর্তনের কারণে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে আমরা বলি এখানে একটা ত্বরণ আছে। এই ত্বরণটা, এখন আমার কথা হচ্ছে ত্বরণ আমার কি করে, বেগের পরিবর্তন করে দেয়। এখন যদি আমার ত্বরণটা যদি এই বেগের দিকে থাকে, তাহলে বেগের মানটা তো আর আগের মতো থাকবে না। আমি দেখতেছি এখানে বেগের মান 3, এখানেও 3, এখানেও 3, মানে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সেম। তাহলে আমি দেখতেছি বেগের দিক পরিবর্তন যেহেতু হচ্ছে, আমি শিওর যে এটা ত্বরণ থাকবে। এখন ত্বরণটা এমন দিকে থাকবে যাতে করে এই বেগের উপর তার কোনো প্রভাব না থাকে। আর এই বেগের উপর কোনো প্রভাব না থাকতে হলে তাকে কি করতে হবে, এই বেগের লম্ব বরাবর কাজ করতে হবে। ওই কারণে আমরা বলি এই বেগের লম্ব বরাবর মানে হচ্ছে কেন্দ্র বরাবর আমরা একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণ কার কারণে সৃষ্ট? বেগের মানের পরিবর্তন না, বেগের দিকের পরিবর্তনের কারণে। অর্থাৎ বেগের দিকের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়। তাহলে দেখো সুন্দর করে বলেছি, সমদ্রুতি সমবেগ নয়, এর মানে দিকের পরিবর্তন হয়। এর মানে এখানে একটা ত্বরণ থাকে, সেই ত্বরণ কেন্দ্র বরাবর, যাকে বলি কেন্দ্রমুখী ত্বরণ। আশা করি সবার ক্লিয়ার। তোমরা যত প্রশ্ন করতে পারো, আশা করি সব প্রশ্নের আনসার পেয়ে গেছো। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণের মুখ্য বিষয়। আমরা অনেকে জানি না আসলে কোনটা কী কারণে হয়। অনেককে তুমি জিজ্ঞেস করি, সে শেষ করে ফেলছে, তারা জিজ্ঞেস করবা কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্র বরাবর কেন, অন্যদিকে থাকলে কী হইতো? তার মানে না কেন্দ্র বরাবরই থাকে, কেন থাকে আর জানে না। আসলে জিনিসটার কারণ আছে, কারণ অন্য বরাবর থাকলে কিন্তু ব্যাগের মানটা ঠিক থাকতো না। সায়েন্স পড়বা, পড়ার মতো পড়বা, কনফিউশন রাখা যাবে না। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এই জিনিসটা তোমার নিউটনীয় বলবিদ্যা যখন পড়বো 4 নম্বর অধ্যায়, প্রত্যেকটা পদে পদে লাগবে। এবার আসো, একটুকু আমাদের একটু ক্লিয়ার হলে এবার আমরা দেখি এই যে ত্বরণের কথা ভাই আপনি বলতেছেন, সেই ত্বরণটা আমরা বের করব। তবে আমাদের ত্বরণটা যদি বের করতে হয়, তো আমরা ত্বরণ মানে কি জানি? ত্বরণ মানে আমরা জানি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। তো আমরা সিম্পলি ত্বরণের জন্য বলতে পারি ভাই ত্বরণ বলা যায় লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, আর এদিকে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। কিন্তু এই বেগের পরিবর্তন দ্বারা বোঝায় হচ্ছে বেগের মানের পরিবর্তন। তো আমরা তো বেগের মানের পরিবর্তন করব না, আমরা কি করব? দিকের পরিবর্তন। তাহলে ওই কারণে ভেক্টর চিহ্ন ব্যবহার করতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি তো ত্বরণের মান বের করতে চাচ্ছ, তাহলে আমাদের এই ডেল্টা বি দ্বারা বোঝায় হচ্ছে বেগের পরিবর্তন। এই ভেক্টর চিহ্ন আছে মানে সেই দিক বিবেচ্য। এই দিকের কারণে বেগের যতটুকু পরিবর্তন হয়, সেই পরিবর্তনের মানটা এখানে বসাইলে আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। সুন্দর না ব্যাপারটা? আবারও বলতেছি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমার এখানে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, বেগের পরিবর্তন ডিভাইডেড সময়ের পরিবর্তন। আমরা যে বেগের পরিবর্তন লিখি সেটা হচ্ছে বেগের মানের পরিবর্তন। তো আমি তো এখন মানের পরিবর্তন করতেছি না, মানের পরিবর্তন হচ্ছে না আমি জানি। তাহলে আমার এই ত্বরণটা কার কারণে সৃষ্ট? বেগের দিকের কারণে। তো আমাদের বেগের দিকের কারণে তো বেগের মানের চেঞ্জ হয়। আমাদের বেগের দিক এদিক থেকে এদিকে, যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমরা বলতে পারি ডেল্টা বি ভেক্টর মান হচ্ছে ভেক্টরের পরিবর্তন। এই ভেক্টরের পরিবর্তন যেহেতু দিক পরিবর্তন হয়েছে, তার কারণে পরিবর্তন হয়েছে। এখন এই দিক পরিবর্তনের কারণে যে পরিবর্তনটা হলো, ব্যাগের মানের কতটুকু পরিবর্তন হলো, কারণ দিকের ভেক্টর রাশি মানেই তো তার ব্যাগ এবং ব্যাগের দিক এবং মান দুটোই চিন্তা করি। তাহলে এটার কারণে কি পরিমাণ পরিবর্তন, সেই পরিবর্তনের মানটা এখানে বসাইলে আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। এবার আসি ভাইয়া কীভাবে এটা বের করব। খুব ডেঞ্জারাস একটা জিনিস। আসো ভাইয়া আমরা একটু সুন্দর করে দেখি এখানে সেটা কি ভাইয়া, একটু খেয়াল করে দেখি। প্রথম কথা হচ্ছে তুমি এই চিত্রটা দেখো, এই চিত্রটাতে বোঝা যাচ্ছে কোনো একটা বস্তু হচ্ছে এভাবে আমাদের রোটেট করতেছে। তাহলে প্রাথমিক অবস্থায় সে এই পজিশনে ছিল, অ্যান্ড ফাইনালি সে আমার এই পজিশনে আসলো। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় সে এখানে ছিল, শেষ অবস্থায় সে এখানে থাকলো। তাহলে আমরা বলতে পারি তার কৌণিক যে সরণ হলো সেটা হচ্ছে ডেল্টা থিটা, এটা হচ্ছে কৌণিক সরণ। সে যে বৃত্তাকার ব্যাসার্ধে পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন বস্তু যখন আমাদের এই বিন্দুতে ছিল, এই বস্তুটা যখন এই বিন্দুতে ছিল, এই বিন্দুতে বস্তুর কিন্তু একটা ব্যাগ আছে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই বিন্দুতে ব্যাগটা কোন বরাবর? এই যে আর এর লম্ব বরাবর, এবং আমাদের এটা এই লম্ব বরাবর মানে স্পর্শক বরাবর কাজ করে। এই পয়েন্টের নাম হচ্ছে এ। যেহেতু এবার আমি শুধু ব্যাগের মান বিবেচনা করতেছি না, দিক সহ বিবেচনা করতেছি, তাহলে এটা আর এটা কিন্তু সেম কথা না। তাহলে এটাকে নাম দিচ্ছি বি এ ভেক্টর, আর এটাকে নাম দিচ্ছে হচ্ছে বি ভি ভেক্টর। অর্থাৎ বি বিন্দুতে যখন আসলো এটা বি বিন্দু, বি বিন্দু তার ব্যাগের দিকটা হচ্ছে এই বরাবর। ওকে ওকে।
এখন আমরা তো ভেক্টর থেকে শিখছি ভাইয়া, আমাদের দুইটা ভেক্টর, এই ভেক্টর থেকে আমার ভেক্টর পরিবর্তন করতে হবে না। যেমন আমি যদি বলি ভাইয়া এটা হচ্ছে আমার একটা সরণ ভেক্টর R1 ভেক্টর, ভাইয়া এটা হচ্ছে আমার আরেকটা সরণ ভেক্টর R2 অবস্থান ভেক্টর R2 ভেক্টর, মানে এক কথায় দুইটা অবস্থান ভেক্টর থেকে আমরা কি অবস্থান ভেক্টরের পরিবর্তন বের করতে পারতাম না, সরণ ভেক্টর। একইভাবে ভাইয়া এটা আমার একটা ভেক্টর হচ্ছে B1 ভেক্টর, এটা আমার আরেকটা ভেক্টর হচ্ছে B2 ভেক্টর। এখান থেকে B1 এবং B2 এর কতটুকু পরিবর্তন হলো সেই পরিবর্তন হিসাব করা যাবে, যে ভাই হিসাব করা যাবে, সেটাই আমরা করব। তো আমরা কার জন্য করব ভাই, আমরা যার জন্য করব সেটা হচ্ছে, আমরা যার জন্য করব সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের ব্যাগের পরিবর্তনটা হিসাব করতে হবে। এখন কোত্থেকে কোথায় ব্যাগের পরিবর্তন, ভাইয়া আমাদের এ থেকে বিতে আসার কারণে ব্যাগের পরিবর্তন। তো আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, সোজা হিসাব হচ্ছে ভাইয়া আমাদের এখানে সে মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা থিটা। তো ব্যাগ এ পয়েন্টে ছিল হচ্ছে এই যে এটা, এই ব্যাগটাকে আমি চেঞ্জ করে এখানে আনলাম, এই যে এই ব্যাগটাকে এখানে আনলাম, মান এবং দিক ঠিক রাখলাম। বি পয়েন্টে ব্যাগের দিক হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ওকে আনলাম। আচ্ছা যদি আমরা আনি তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেই কথাটা কি ভাইয়া, আমাদের এটা হচ্ছে ভি এ ভেক্টর, এটা হচ্ছে ভি বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডেল্টা থিটা, কেমনে বুঝছি, এই যে দেখো আমার এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ভি এ ভেক্টর, এখানে কিন্তু এটা এবং এটা লম্ব, দেখো এখানেও কিন্তু দুইটা লম্ব। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি আমার এই যে লালটাকে যদি থিটা ডেল্টা থিটা কোণে ঘুরাই, তাহলে দেখো তো এই কালোটা কত কোণে ঘুরে, জিনিসটা বুঝছো? এটা প্রাথমিক অবস্থায় এখানে ছিল, এটাকে এই পরিমাণ ঘুরেলে এটা এই পরিমাণ ঘুরে গেল না, এর মানে এক কথায় এটা তো এটা 90 ডিগ্রি কোণেই আছে। তো আমি এটাকে যদি 30 ডিগ্রি কোণে ঘুরাই, এটা কিন্তু 30 ডিগ্রি কোণে ঘুরে গেল। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু ডেল্টা থিটা কোণে ঘুরাইলাম, এই দুইটার মধ্যবর্তী কোণও কিন্তু ডেল্টা থিটা, তাহলে এই কোণটা হচ্ছে ডেল্টা থিটা, প্রথম কথা হচ্ছে এটা। এবার আসি ব্যাগের পরিবর্তন, ভাইয়া এখানে হচ্ছে ভি এ, এখানে হচ্ছে ভি বি, ব্যাগের পরিবর্তনকে আমরা কি বলতে পারি, ব্যাগের পরিবর্তন হচ্ছে ভাইয়া ওই আমরা সরণ ভেক্টরের কনসেপ্ট জানি, পরেরটা মাইনাস আগেরটা। তো আমরা যেহেতু এদিক থেকে এদিকে চিন্তা করতেছি, আমি যেহেতু পরিবর্তনের মানটাই নিব, যে কোণের দিক চিন্তা করলে হয়, তো আমি যেহেতু এদিক থেকে এদিকে চিন্তা করতেছি, এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে আগেরটা, তাহলে পরেরটা ভি বি মাইনাস ভি এ, তাহলে এটা হচ্ছে ব্যাগের পরিবর্তন ডেল্টা ভি। এখন কথা হচ্ছে ভাইয়া এই ডেল্টা ভি যেটা দেখতেছেন সেটার মানটা আমাকে বের করতে হবে। আবারও বলতেছি কি করতে হবে, ডেল্টা ভি এর মান। এবার আসো, এবার যদি তুমি আসো এখানে একটু খেয়াল করো এই ডেল্টা ভি, তাহলে আমি এখানে একটু চিত্রটা আঁকি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ভি এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভাইয়া ভি ভি ভেক্টর। এবার দেখেন ভাইয়া এটা হচ্ছে আমাদের ডেল্টা বি, তাই না, জি ভাই এটা আমাদের ডেল্টা বি। এখন অ্যাকচুয়ালি যদি তুমি চিন্তা করে দেখো, আমাদের এখানে তুমি যদি চিন্তা করো ভাইয়া সিম্পল হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেল্টা থিটা। এখন একটু খেয়াল করে দেখো তো, আমাদের এটা যদি আমাদের এরকম না হয়, এটা বৃত্তাকার পথ হইতো, বৃত্তাকার পথ হইতো, সিম্পল খেয়াল করো বৃত্তাকার পথ হইতো, তখন তুমি বলতে পারতো ভাইয়া ডেল্টা থিটা ইকুয়ালস টু এস বাই আর। ওকে, এখানে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কোনটা, এটা। হ্যাঁ তুই বলতে পারো ভাই এই দুটো কি সেম, অবশ্যই সেম, কারণ এটা বি এ এই বিন্দুতে ব্যাগ, এটা হচ্ছে বি বিন্দুতে ব্যাগ, ব্যাগের মান তো সেম, দিকে না ভিন্ন। তাহলে আমাদের এটার মান যা, এটার মানও কিন্তু তা। তো আমরা কি করলাম, এই যে এ ভেক্টরের মান যা, বি ভেক্টরের মানও তা, তাকে নাম দিলাম হচ্ছে ভি। তাহলে ভি মানে কি, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এক কথায় বস্তু যে সমদ্রুতিতে ঘুরতেছে সেই সমদ্রুতির মানটা হচ্ছে বি, সমদ্রুতির মানটা হচ্ছে ভি। ওকে, তাহলে একটুকু আমরা বুঝলাম ভাইয়া এটা ডেল্টা ভি। ওকে ওকে, এবার আসি এখানে মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভাইয়া, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এস বাই আর। ওকে, এস মানে কি, এই যেটা হচ্ছে আমাদের ডেল্টা এস যদি বলি ভাইয়া, আমাদের ডেল্টা এস ডিভাইডেড বাই আর মানে হচ্ছে বি। এই ডেল্টা এসটা কিন্তু আমাদের বৃত্তচাপ। এখন ভাইয়া আমাদের সিম্পল কথা হচ্ছে এটা তো আমার বৃত্তচাপ না, হ্যাঁ এটা বৃত্তচাপ না, কিন্তু 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 আচ্ছা বলো তো এই কোণটা যদি অত্যন্ত ছোট হইতো, জিনিসটা চিন্তা করো, এই কোণটা যদি অত্যন্ত ছোট হইতো তখন কিন্তু তুমি এটাকে বৃত্তচাপের নিয়ে ধরতে পারতা না। কেন,
কারণ কোণ যদি অত্যন্ত ছোট হয় তখন বৃত্তচাপটা কিন্তু লম্ব বরাবর, মানে এক কথায় ব্যাগের যে পরিবর্তন সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের কি, সেই পরিবর্তনটাই হচ্ছে আমাদের এখানে যে ব্যাগের পরিবর্তন সেটা হচ্ছে আমার বৃত্তচাপের সমান। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, তুমি একটা বৃত্ত নিলে, তো এই বৃত্তের মধ্য থেকে তুমি দেখলে যে ভাইয়া আমি যদি চিন্তা করি হচ্ছে আমি এখান থেকে, ভালোভাবে খেয়াল করো, এখান থেকে এখানে গেলাম, তখন আমার এই যে পরিবর্তনটাকে আমার এই যে বুঝে যাচ্ছে এই যে এই দিকের অংশ আর এই দিকের অংশ সেম না। বাট আমি যদি এখন এরকম চিন্তা করি একবারে ছোটো, তাহলে ভাইয়া দেখেন এই দুইটা বিন্দুকে কানেক্ট করলে একটা সরলরেখা পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ওই বৃত্তচাপের সাথে মিলে যায়, ঠিক না? ঠিক। এবং আমরা এখানে থিটা কিন্তু ক্ষুদ্র ধরবো, যে ডেল্টা টি টেন্ডস টু 0, শূন্যের কাছাকাছি ধরি। এর মানে আমরা এক্ষেত্রে থিটা যখন অত্যন্ত ক্ষুদ্র ধরি তখন আমার বৃত্তচাপটি হচ্ছে ডেল্টা বি বলাই যায়। তা আমি তো বৃত্তচাপের মানটা নিব, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো খুব সুন্দর ভাইয়া, ডেল্টা থিটা ইকুয়াল টু বলা যায় এস বাই আর। এস মানে কি? বৃত্তচাপ ভাইয়া। এখন মনে হচ্ছে ভাইয়া এটা বৃত্তচাপ না, কিন্তু আমরা চিত্র আঁকার সময় বড় করে আঁকছি কারণ বুঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি এটা কেমন? ক্ষুদ্র একটা কোণ। তাহলে ক্ষুদ্র একটা কোণ হলে সেক্ষেত্রে আমার এটা হচ্ছে এই যে ডেল্টা বি এর যে মানটা, সেই মানটাই হচ্ছে আমাদের কি, সেই মানটাই হচ্ছে এখানে আমার বৃত্তচাপের সমান। আর আর মানে কি? আর মানে হচ্ছে ওই যে ওই পথের ব্যাসার্ধ, এই যে এই পথের ব্যাসার্ধ হচ্ছে এটা, আর ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কি, ভি, ভ্যালোসিটি, এই যে ভি। তো আমার তো এই যে এটা বের করার জন্য আমার ডেল্টা বি এর মানটা লাগতো, তাহলে আমি যদি বলি ডেল্টা থিটা ইকুয়ালস টু ডেল্টা বি এর মান ডিভাইড বাই ভি, তাহলে বজ্র গুণন করলে বলা যায় ডেল্টা বি এর মান হচ্ছে ভি ডেল্টা থিটা, যেভাবে বলা যায়। তাহলে আমরা সেই জিনিসটা বলি যে সেটা হচ্ছে কি, এটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেললে আমরা এখানে বলতে পারি কি ভাইয়া, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তো ডেল্টা বি এর যে মানটা সেটা হচ্ছে ভি ডেল্টা থিটা ডিভাইড ডেল্টা টি। এবার আসো, সময়ের সাথে সাথে কি বি এর মানটা পরিবর্তন হচ্ছে না ভাইয়া? তাহলে আমরা বিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা বিটা বের করে নিয়ে আসলে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি। আর এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে ওমেগা। খেয়াল করে দেখো তো, এটা ওমেগা না? তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি ওমেগা। এবার মনে আছে তো? মনে আছে তো? আচ্ছা আমরা দুইবার লিখে ফেলছি, আর সমস্যা নেই, আমরা দুইবার লিখে ফেলে এগুলো এটা বাদ দিয়ে দিই। ওকে, এবার মনে আছে ভাইয়া বি ইকুয়ালস টু ওমেগা আর, মনে আছে তো? আছে। তাহলে আমরা বসাই দিই এ ইকুয়ালস টু বি মানে হচ্ছে ওমেগা আর ইন্টু ওমেগা। তাহলে আমরা এ ইকুয়ালস টু কী বলতে পারি? ওমেগা স্কোয়ার আর বলতে পারি, এই যে একটু ম্যাথে ইউজ করছিলাম। আবার ভাই আমরা তো এটাও বলতে পারি ওমেগা ইকুয়ালস টু বি বাই আর, জি ভাই বলতে তো পারি। হ্যাঁ, যদি বলতে পারেন তাহলে লেখেন তো এ ইকুয়ালস টু ওমেগার মান হচ্ছে বি বাই আর, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে আমরা এখান থেকে আর আর কেটে দিলে বলতে পারি এ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে আমরা এখন থেকে যে কাজটা করব, সেই কাজটা কি দেখো, এখান থেকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ভাইয়া আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, আবার এ ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ত্বরণ এ ইকুয়ালস টু, এই ত্বরণটা কোন ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে পরীক্ষায় যদি তোমাকে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলে, কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর, আরেকটা হচ্ছে বি স্কোয়ার বাই আর। একটা হচ্ছে যদি আমাদের প্রমাণটা লাগে না তাও প্রমাণটা জেনে রাখা ভালো, তবে আমাদের মেইনলি এই সূত্রটাই লাগবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, আর কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আর সিম্পল কেন্দ্রমুখী তরঙ্গে যদি তুমি বস্তুর ভর দ্বারা গুণ দাও, তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, তখন আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এম এ। তো আমাদের তখন আমরা পাবো এফ ইকুয়ালস টু, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটাকে বলি কেন্দ্রমুখী ত্বরণ, এটাকে বলি কেন্দ্রমুখী বল। তো এফ ইকুয়ালস টু এম এ মানে হচ্ছে বি স্কোয়ার বাই আর, আবার আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এম এ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর, যে কোনোটাই হইতে পারে। তো আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা পড়বো হচ্ছে পরের অধ্যায়ে, ওই কারণে আমি এখানে বলতেছি না। আমাদের এখানে মেইন হচ্ছে এটা কেন্দ্রমুখী ত্বরণটা, এটা পরের অধ্যায়ে অনেক বেশি কাজে লাগবে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ওমেগা স্কোয়ার আর, আবার কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু বলতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে আমাদের এতটুকুই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের আমাদের প্রমাণটা। হ্যাঁ, এখন আমাকে একটু ভেক্টর আকারে চিন্তা করতে হবে। কী আকারে চিন্তা করতে হবে? ভেক্টর আকারে। সো আমরা ভেক্টর আকারে চিন্তা করে দেখি আমাদের ভেক্টর আকারে চিন্তা করলে কি হয়, আমরা একটু খেয়াল করে দেখি।
তাহলে একটু খেয়াল করে দেখো। এখন মনে করো এটা হচ্ছে আমাদের এই যে কোনো একটা বৃত্তাকার পথ। ওমা, বৃত্তটা এরকম হলো কেন? তাহলে আমরা কোনো একটা বৃত্ত আঁকি। ওকে, আশা করি হয়েছে বৃত্তের মতো। এখন এই বৃত্তাকার পথে যদি আমি চিন্তা করে দেখি ভাইয়া, একবার স্পষ্ট কথা হচ্ছে, আপনি যে কোনো পয়েন্ট চিন্তা করেন না কেন, 3টা পয়েন্ট আমি দিলাম ভাই। কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে? এ পয়েন্টে কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে এইদিকে, এ পয়েন্টে কেন্দ্রমুখী ত্বরণ এদিকে, এ পয়েন্টে কেন্দ্রমুখী ত্বরণ এদিকে, মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে। এবার যদি আপনাকে আমি জিজ্ঞেস করি ভাইয়া ব্যাসার্ধ ভেক্টরের দিক কোন দিকে, ব্যাসার্ধ ভেক্টর আর, তো আর ভেক্টরের দিক কোন দিকে? আমরা সিম্পল জানি ভাইয়া, আর ভেক্টরের দিক হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, ঠিক আছে না? বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে হচ্ছে কার দিক? আর ভেক্টরের দিক। বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে হচ্ছে আর ভেক্টরের দিক। তো আমরা জানি হচ্ছে এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। তাই তুমি সিম্পল চিন্তা করো, যদি ভেক্টর আকারে লেখো এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, ভেক্টর আকারে লিখলে কি হবে? আমরা একটু ফাঁকা করে লিখি ওমেগা স্কোয়ার আর। দেখো ভেক্টর আকারে লিখলে যে জিনিসটা হচ্ছে, এখানে আর একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি। তুমি আমাকে এখন বলতে পারো ভাইয়া ওমেগা তো একটা ভেক্টর রাশি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া ওমেগা স্কোয়ার যখন করবা তখন এটা আমাদের আর এই ভেক্টর থাকে না, এটা স্কেলার হয়ে যায় ওমেগা স্কোয়ার করলে, কারণ ওমেগা ইন্টু ওমেগা। তাহলে তুমি এবার ভেক্টরের ফর্মুলা করো, আমাদের তখন দেখবা যে এখান থেকে আমাদের ওমেগা স্কোয়ার, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। হ্যাঁ, আচ্ছা, তো আমার মেন কথা হচ্ছে এখানে আর হচ্ছে একটা ভেক্টর রাশি, এ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন তুমি চিন্তা করে দেখো এর দিক কোন দিকে? কেন্দ্রের দিকে। আর এর দিক কেন্দ্রের বাইরের দিকে। তাহলে দুটো দিক কি ঠিক আছে? না, ঠিক নেই। ওই কারণে সামনে একটা মাইনাস দিতে হয়, কারণ একটা আরেকটার বিপরীত দিকে। তাহলে আমরা যদি কখনো পরীক্ষায় ভেক্টর রূপ আসে, তাহলে আমরা লিখবো এ ভেক্টর সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর, এ ভেক্টর সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর। ওকে, এবার আসো ভাইয়া আমরা এখান থেকে যদি আবার লিখি এ ভেক্টর ইকুয়ালস টু, তুমি যে মাইনাস ওমেগা এর মান কত? আমরা জানি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস চিহ্ন, আমরা পরীক্ষায় এই দুইটাভাবে লিখতে পারি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর, এটাও ভেক্টর রূপ। আবার মাইনাস ওমেগা স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার বাই আর স্কোয়ার লেখা যায়, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ হইতে পারে। ওমেগা স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ হইতে পারে, এ ইকুয়ালস টু মাইনাস ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ সংক্রান্ত, কেন্দ্রমুখী ত্বরণ সংক্রান্ত। এবার একটা সবচেয়ে বড় সড়ো প্রশ্ন ভাইয়া, এখানে একটা কাহিনী হয়ে যায়, সেই কাহিনীটাকে একটু দেখো। কাহিনীটা হচ্ছে ভাইয়া আমাদের এক্ষেত্রে খুব সুন্দর একটা জিনিস, এ ইকুয়ালস টু ভাইয়া পাইলাম হচ্ছে ওমেগা স্কোয়ার আর। এখন এ ইকুয়ালস টু হচ্ছে পাইলাম যে ভাইয়া ভি স্কোয়ার বাই আর। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমার কৌণিক ত্বরণ যেটা, কেন্দ্রমুখী ত্বরণ যেটা, এই কেন্দ্রমুখী ত্বরণ বৃত্তের ব্যাসার্ধ যে আর, মানে হচ্ছে সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, সেন্টার থেকে তার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের কেমন সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ঝামেলা হয়ে গেল না ভাই? এদিকে তাকাইলে মনে হয় সমানুপাতিক, এদিকে তাকাইলে মনে হয় ব্যস্তানুপাতিক, এদিকে তাকাইলে মনে হয় সমানুপাতিক, এদিকে তাকাইলে মনে হয় ব্যস্তানুপাতিক। তাহলে কোনটাই আমার সঠিক? এই ধরনের ঝামেলায় আশা করি তোমরা অনেকেই পড়ছো। আমাদের এই ধরনের ঝামেলা বিশেষ করে তড়িতে, আমরা ইলেকট্রিক আমাদের চলতড়িৎ পড়ার সময় এই ধরনের ঝামেলা অনেকেই পড়ে, আসলে তাদের বেসিকটা ক্লিয়ার না এই ধরনের ঝামেলাটার জন্য। তো ঝামেলাটা আমি বলি। আচ্ছা মনে করো ফর এক্সাম্পল আমরা তোমরা এই যে তোমার কি বলে মহাকর্ষ সূত্র পড়ছো না 9 10-এ? মহাকর্ষ সূত্রে তোমরা কি পড়ছিলা? F is proportional to m1 m2, হ্যাঁ, বা আমাদের যখন d কনস্ট্যান্ট। আবার F is proportional to 1/d² যখন m1 m2 কনস্ট্যান্ট। মানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের এটা এটার সমানুপাতিক বলতে হলে বা ব্যস্তানুপাতিক বলতে হলে ওইটা বাদে বাকি যার যার উপর ডিপেন্ড করে। যেমন এই বলটা ভরের উপরও ডিপেন্ড করে, দূরত্বের উপরও ডিপেন্ড করে। তাহলে তুমি যখন বলতেছো এফ m1 m2 এর গুণফলের সমানুপাতিক, তখন তুমি বলতেছো দূরত্ব চেঞ্জ হইতে পারবে না। আবার যখন তুমি বলতেছো এফ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তখন বলতেছো ভর চেঞ্জ হইতে পারবে না। এর মানে আমি এই জিনিসটার সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক বলতে হলে তার সমসাময়িক অন্যান্য জিনিসগুলো পরিবর্তন হইতে পারবে না। এবার আসো, তাহলে আমরা বলতে পারবো এ ইজ প্রপোর্শনাল টু আর যখন ওমেগা ধ্রুবক। হা হা হা। এ ইজ প্রপোর্শনাল টু 1/r যখন ভি ধ্রুবক। যখন
ভি ধ্রুবক। তাহলে আমরা বলতে পারতেছি তোমাকে কে ধ্রুবক সেটা বলে দিতে হবে। এবার হচ্ছে আমাদের কোনো একটা জড় বস্তু, তুমি মনে করো কোনো একটা বস্তুকে তুমি এই যে কোনো একটা জড় বস্তুকে তুমি এবার ঘুরাচ্ছ, তো জড় বস্তুকে তুমি যখন ঘুরাবা তখন দেখা যায় আসলে প্র্যাকটিক্যাল পারপাসে আমি চিন্তা করলে, প্র্যাকটিক্যাল পারপাসে যদি আমরা চিন্তা করি তখন দেখা যায় হচ্ছে ভাইয়া জড় বস্তুর আমাদের এই পয়েন্টে যদি আপনি চিন্তা করেন ব্যাগ, এই পয়েন্টে যদি চিন্তা করেন ব্যাগ, এই পয়েন্টে যদি চিন্তা করেন ব্যাগ, তিনটে ব্যাগ কিন্তু সেম না। এটা বস্তু একটাই কিন্তু এক এক জায়গায় ব্যাগ আমাদের এক এক রকম। কেন? কারণ তুমি চিন্তা করো না, কোনো একটা সেন্টারের সাপেক্ষে তুমি কোনো একটা মনে করো আমাদের ওই এরকম করে না। খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গ্রামে তোমার ওই মনে করো একটা এরকম খুঁটি দিয়ে, তোমরা হয়তো দেখো নাই, এখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে একটা গরু, এই তিনটে গরুকে দিয়ে এই খুঁটির সাপেক্ষে আমাদের ধান মাড়াই করা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো তো, গরু তিনটে কিন্তু সবসময় একই পজিশনে থাকে, কিন্তু সবচেয়ে দূরের গরু যেটা, ওরে কিন্তু সবচেয়ে বেশি পথ অতিক্রম করতে হয়। তাহলে দেখো এখান থেকে পুরোটা পথ ঘুরে আসতে সবার মনে করো 5 মিনিট লাগলো, তাহলে 5 মিনিটে এখানকার গরুটা অতিক্রম করলো এই দূরত্ব, এখানকার গরুটা অতিক্রম করলো হচ্ছে এই দূরত্ব, এখানকার গরুটা অতিক্রম করলো এই দূরত্ব। এর মানে আমাদের প্রত্যেকটা গরু কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলো। তাহলে তুমি কি বলবো প্রত্যেকটা গরুর বেগ সেম? না, সবচেয়ে দূরে যে কষ্ট তার বেশি। তাহলে এখানে আমাদের আসলে কোনো একটা জড় বস্তু নিলে তার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু কি নয়, আমরা তো কোনো একটা বস্তুকেই ঘুরাবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো একটা বস্তুকেই ঘুরাবো। এই বস্তুটাকে সুতায় বেঁধে আমি ঘুরাচ্ছি। এখন এই জড় বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে আসলে ব্যাগ কি থাকে না, সেম থাকে না। তার এ পয়েন্টে ব্যাগের মান v1 হলে এ পয়েন্টে ব্যাগের মান v2, এ পয়েন্টে ব্যাগের মান v3। যদিও হ্যাঁ, যেহেতু সুষম, তাহলে আমাদের একটা নির্দিষ্ট ব্যাগে ঘুরে আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে নিই। কিন্তু কথা হচ্ছে আমরা তো সুষমভাবে আমরা যদি বলি সে সমদ্রুতিতে ঘুরে, ওই দ্রুতিটা হচ্ছে তার কোনো একটি স্পেসিফিক বিন্দুর দ্রুতি, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ব্যাগটা তো ভিন্ন ভিন্ন হইতে পারে। ওই কারণে হচ্ছে আসলে জড় বস্তুর ক্ষেত্রে এটা কখনো সম্ভব হয় না, মানে জড় বস্তুর ক্ষেত্রে বিটা ধ্রুবক রাখা সম্ভব হয় না। যার কারণে কিন্তু এই পয়েন্টের কৌণিক বেগ যা, এই পয়েন্টের কৌণিক বেগ যা, এই পয়েন্টের কৌণিক বেগ কিন্তু সেম, কৌণিক বেগ সেম। কারণ দেখো না, 3 সেকেন্ডে ওর জন্য অতিক্রান্ত দূরত্ব থিটা, ওর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব থিটা, ওর জন্য অতিক্রান্ত দূরত্ব থিটা, মানে সময়ের সাথে সাথে থিটা কিন্তু সবার জন্য সেম, যার কারণে কৌণিক বেগ কিন্তু সেম। তো আমাদের দেখো সময়ের সাথে সাথে এই কোণাটা অতিক্রম করে এই দূরত্ব, তার সরণ যা, এই কোণার সরণ আরেকটু বেশি, এই কোণার সরণ আরেকটু বেশি। কিন্তু তুমি যদি কৌণিক সরণের কথা চিন্তা করো, এই প্রথম কোণার কৌণিক সরণ যা, সেকেন্ড কোণারও কৌণিক সরণ তা, থার্ড কোণারও কৌণিক সরণ যা তা, যার কারণে হচ্ছে আমরা বলতে পারি কোনো একটা জড় বস্তুকে যখন কোনো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরেই সে সমকৌণিক বেগে ঘুরতে পারে, তার প্রত্যেকটা কোণার কিন্তু আমাদের কি থাকে না, ব্যাগ সেম থাকে না। তখন আমরা বলতে পারি আসলে রিয়েল লাইফে এটা সঠিক, রিয়েল লাইফে এটা সম্ভব। তাহলে আমরা বলতে পারি যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে, তোমরা অনেক কনফিউজড হয়ে যাও, ভাইয়া পরীক্ষায় বলা হলো আমাদের কেন্দ্রমুখী বল দূরত্বের কেমন, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, অনেকেই কনফিউজড হয়ে যাবে কোনটা দেখাবো। অবশ্যই সমানুপাতিক দেখাবা। এবার যদি কখনো স্পেসিফিক তোমাকে বলে দিল, স্যাররা তোমাকে বলে দিল যদি বস্তুর ব্যাগ ধ্রুবক হয় তখন অবশ্যই ব্যস্তানুপাতিক, আর ইন জেনারেলি ওমেগা ধ্রুবক হয়, অথবা বলা হলো সমকৌণিক বেগে ঘুরে, তো সমকৌণিক বেগে ঘুরলে তো আমাদের সমানুপাতিক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাকে এই জিনিসটা নিয়ে অনেকে একটু কনফিউশন করতে পারে বা তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। আশা করি তোমাদের আর কনফিউশনের কোনো কারণ নাই। আমাদের পরীক্ষা যদি আসে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ আর এর কেমন, কেন্দ্রমুখী ত্বরণ আর এর হচ্ছে সমানুপাতিক, কেন্দ্রমুখী ত্বরণ আর এর সমানুপাতিক। এর মানে সেন্টার থেকে দূরত্ব যত বাড়বে আমাদের কেন্দ্রমুখী বল তত বাড়বে, সেন্টার থেকে দূরত্ব যত বাড়বে কেন্দ্রমুখী বল তত বাড়বে, যেমন কেন্দ্রমুখী ত্বরণ তত বাড়বে। যেমন ফর এক্সাম্পল তোমাকে বললো 3 সেন্টিমিটার বৃত্তাকার পথ আর 6 সেন্টিমিটার বৃত্তাকার পথ, কোন ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ বেশি? অবশ্যই 6 সেন্টিমিটারে কেন্দ্রমুখী ত্বরণ বেশি, কারণ সেখানে আর বেশি। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমরা এর মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের গতিবিদ্যার সবগুলা কনসেপ্ট শেষ করে ফেললাম। এতটুকুই হচ্ছে আমাদের গতিবিদ্যার কনসেপ্ট ছিল, আর আমাদের নাই। আমরা এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে আমাদের গতিবিদ্যার যে বিভিন্ন কনসেপ্টগুলো আছে, প্রত্যেকটা কনসেপ্টের জন্য তোমার দেখো ম্যাথ আছে আলাদা। যেমন তো তোমার গতির ক্ষেত্রে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমরা 9, 10-এ করে আসছো, তো আমারও এখানে একটু করে করাই দেওয়া উচিত অল্প স্বল্প কিছু ম্যাথ। তো যে ম্যাথগুলো এক্সট্রা, মানে এক কথায় তোমাদেরকে এতদিন হোমওয়ার্কের উপর রাখছিলাম, মানে তোমরা বাসায় প্র্যাকটিস করতেছো। আরেকটা ক্লাস লাগবে হচ্ছে আমাদের কী জন্য,
এক্সেপশনাল টাইপসের যে ম্যাথগুলো পরীক্ষা আসে এবং আরও কিছু সৃজনশীল তোমাদের করানো উচিত, সেগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নিব এবং সেটা নিলে আমরা ইনশাল্লাহ বলতে পারবো আমাদের গতিবিদ্যা পুরোপুরি শেষ বলা যায়। কারণ এখনও কিছু ম্যাথে তোমাদের প্রবলেম হতে পারে, তো আমি সেগুলো সহ নিয়ে আমরা পরের ক্লাসে গতিবিদ্যা শেষ করব। তবে থিওরিটিক্যাল কনসেপ্ট এতটুকুই শেষ, তবে আমরা কিছু এক্সট্রা ম্যাথ করব, যে ম্যাথগুলো করলে আমাদের জন্য আরও সুবিধা হবে। এই অধ্যায়ে আমাদের পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে, এমসিকিউতে সুবিধা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করতে থাকো। আর ক্লাসটা আশা করি কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে আমাকে বলবো, আমি ওগুলো সলভ করে আমি পরের ক্লাসে ওগুলো সলভ করে দিব। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।